হঠাৎ করে ভাবি আমাদের পিছনে এলো। ভাবি আসার সময় আমি খেয়াল করছিলাম। ভাবি পিছনে এসে দাঁড়িয়ে রাগী কণ্ঠে বলে উঠল, এখানে কি হচ্ছে? এবং মায়া, তুই ওর সাথে কি করছিস? মায়া হঠাৎ করে ভাবির শব্দ শুনে বয়ে কেঁপে গেল। তাই ভাবির দিকে তাকিয়ে কাপা কাপা গলায় বলল, কিছু না, এমনিতেই বসে আছি। তারপর ভাবি মায়াকে কোনো কিছু বলতে না দিয়ে হাত ধরে নিচে নিয়ে গেল। মায়াকে নিয়ে নিচে যাবার কিছুক্ষণ পর আমিও নিচে গেলাম। দেখলাম সবাই বসে আছে। আমি আব্বুর কাছে যেতেই আব্বু কোনো কথা না বলে আমাকে মারতে লাগলো। আমি তখন বললাম, আব্বু আমাকে মারছো কেন? আব্বু কোনো প্রকার কথা শুনছে না, শুধু আমাকে মেরেই যাচ্ছে। আমি শুধু বলছি, কেন মারছো? মাঝখান থেকে ভাইয়া উঠে বলল, তোকে কেন মারছি তুই জানিস না? এই বলে ভাইয়াও আমাকে মারতে লাগলো। আমি তাদের হাতে পায়ে ধরে মিনতি করতে লাগলাম, আমাকে ছেড়ে দাও, অনেক ব্যথা হচ্ছে আমার। শরীরটা মনে হয় জ্বলে যাচ্ছে, অনেক ব্যথা হচ্ছে। শরীরের অনেক জায়গা দিয়ে রক্ত বের হতে লাগলো। ব্যথার কারণে আমি মেঝেতেই শুয়ে পড়লাম। তখন আব্বু রাগী কণ্ঠে বলতে লাগলো, তোকে আমার ছেলে বলতে ঘৃণা হই। তুই এমন এক কাজ করবি যা আমি আগে জানতাম না। যদি আমি আগে একটু ধারণা করতে পারতাম তাহলে তোকে কবেই গলা টিপে হত্যা করতাম। আমি শরীরের ব্যথা নিয়ে বলতে লাগলাম, বাবা আমি কি করছি অন্তত এটা বলো। তখন হঠাৎ করে ভাবি নেকা কান্না করে বলে উঠল, কি করছো মানে? আমার বোনের ইজ্জত নষ্ট করতে চেয়েছিল। ভাবির কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এসব কি বলছে ভাবি? ভাবি কি পাগল হয়ে গেছে? ভাবিকে তখন আমি বললাম, ভাবি আপনি এগুলো কি বলছেন? আপনার মাথা ঠিক আছে তো? তখন ভাইয়া আমার সামনে এসে রাগী কণ্ঠে বলে উঠল, যা সত্যি তাই বলছে। মায়া নিজে আমাদেরকে বলছে তুই যে ওর ইজ্জত নষ্ট করতে চেয়েছিলি। আমি এতক্ষণে বুঝতে পেরেছি এদেরকে মায়ার মুখ থেকে আসল ঘটনাটা শোনাতে হবে। তাই মায়াকে উদ্দেশ্য করে বললাম, মায়া তুমি অন্তত বলো আমি এগুলো কিছুই করিনি। তখন মায়া নেকা কান্না করতে করতে বলল, হ্যাঁ তুমি আমার। বাকিটা বলার আগে মায়া প্রচুর কান্না করতে লাগলো। আমি বুঝে গেলাম ভাবি মায়াকে নিজের দলে করে নিয়েছে। এসব ভাবছি তখন আব্বু বলে উঠল, আমি এখনই তোকে তেজ্য পুত্র করব। আজকে থেকে আমার একটাই ছেলে। বের হয়ে যা আমার বাসা থেকে, তোর এই মুখ আমি আর দেখতে চাই না। আমি কোনো কিছু বললাম না। আমি জানি এটা ভাবির সাজানো নাটক, যেই নাটকে মায়া শুধু একটা চরিত্র মারত। কিন্তু কেন আমার সাথে এমন নাটক করলো সেটাই বুঝতে পারলাম না। তখন আমি আব্বুকে বললাম, তুমি এটা করো না প্লিজ। ভাইয়া আমার সামনে একটা কাগজ দিয়ে বলল, চুপচাপ এটার মধ্যে সাইন করে দে। তখন আমি আবার আব্বুকে বললাম, আব্বু প্লিজ আমার কথাটা শুনো। তখন আব্বু রাগী কণ্ঠে বলে উঠল, চুপচাপ সাইন করে দে, না হলে আমার মরা মুখ দেখবি। এটা বলার পর আব্বু কাগজটা সাইন করতে বললেন। আমি সবাইকে অনেকবার বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু কেউ আমার কোনো কথা শুনতে চাইলো না, বুঝতে পারলো না আমার অনুভূতিটা। সবাই ভাবির নাটককে সত্যি মনে করেছে। যেখানে আমার উপর কোনো বিশ্বাস নেই সেখানে আমি আর এক মুহূর্ত থাকবো না। যেখানে নিজের ছেলেকেই বাপ বিশ্বাস করে না, অন্য একটা মেয়ের কথা শুনে নিজের ছেলেকেই দোষারোপ করতে পারলো। একবারও বোঝার চেষ্টা করলো না তার আদরের সন্তান এটা কখনো করতে পারে না। হাতের কোনো কিছু উপায় না পেয়ে কাগজটা সাইন করে বাসা থেকে বের হয়ে গেলাম। আর যাওয়ার আগে ভাবিকে উদ্দেশ্য করে বলছিলাম, আপনি কাজটা ঠিক করলেন না, এর বিচার আল্লাহ তাআলা একদিন করবেন। আর মায়া তুমি তো আমাকে ভালোবাসতে, তাহলে এরকম কেন করলে? এটা না করলেও তো পারতে। তোমার জন্য তো পুরো জীবনটা হাসি মুখে দিয়ে দিতে রাজি ছিলাম, কিন্তু তুমি আমার সাথে এরকম একটা কাজ করবে তা আমি কল্পনাও করতে পারিনি মায়া। যাক, অনেক কথা হয়েছে, আজ থেকে তোমাকে একা করে চলে গেলাম। ভালো থেকো তুমি। আমার সাথে আর কোনো তোমার সম্পর্ক নেই। আর সত্যটা একদিন জানতে পারবে, হয়তো সেদিন আমাকে আর পাবে না।